ছায়াছো বটের মূলে নদীর কূলে কূলে কি শোভা কি ছায়া কি মায়া গো কি আঁচল কি ছায়াছো বটের মূলে নদীর কূলে তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বাদল খানি মলিন হলে আমি নয়ন ও মায়া আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। তোমরা তো জানো পুরো পৃথিবী করোনা ভাইরাস বা কোভিড-19 নামক একটি ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসের সংক্রমণ রোধে তোমাদের বিদ্যালয় এখন বন্ধ আছে। তো এই বিদ্যালয় বন্ধকালীন সময়ে তোমাদেরকে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর লেখাপড়া চালিয়ে নেবার জন্য আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদেরকে গত ক্লাসে আমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের সততার পুরস্কার গল্পটি নিয়ে আলোচনা করেছি এবং সে গল্পের কিছু অংশ বাড়ি কাজও দিয়েছি। সে বাড়ি কাজ তোমরা করেছো নিশ্চয়ই। হ্যাঁ, আশা করি তোমরা বাড়ি কাজ করেছো। আর এই বাড়ি কাজ যদি তোমরা করো তাহলে তোমাদেরই কিন্তু নাম্বার মূল্যায়ন করা হবে। আর আসো আমরা আজকে কিছু আমাদের বইয়ের ভিতর যে সৃজনশীল অংশ আছে সেই অংশটি নিয়ে এবার আলোচনা করি। এই আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো রচনামূলক প্রশ্ন কাঠামোর শুরুতে একটি উদ্দীপক বা দৃশ্যকল্প থাকবে। এতে পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি বাস্তব পরিস্থিতির বর্ণনা থাকবে। এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে। উদ্দীপক ও পাঠ্য বিষয়ের ধারণার ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের চিন্তা চেতনার আলোকে প্রশ্নের উত্তর করতে পারবে। সৃজনশীল অংশটি হলো বইয়ের 5 পৃষ্ঠায় আছে। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা আগে উদ্দীপকটি পড়ে নেই, তাহলে আমরা প্রশ্নগুলোতে আলোচনায় যাব। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। হাজী মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল আর বলল, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালো তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সা সেলাই করে দিল। কি শিক্ষার্থীরা,
আমরা কি একটু মিল পাচ্ছি? হ্যাঁ, সততার পুরস্কার গল্প থেকে আমরা এখানে উদ্দীপকের অংশটা নেওয়া হয়েছে। তাহলে আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম পাঠ পরিচিতি পড়ার জন্য। পাঠ পরিচিতিটা পড়লে আর এই গল্পটা পড়লেই আমরা এই উদ্দীপকের অংশটি দেখি হুবহু মিলে যায়। আমরা এই হুবহু মিলে যায়, এই জন্য আমরা কি করব, আমাদের সেই গল্পের অংশ থেকে নিয়ে আমরা এই উদ্দীপকটা লিখব। শিক্ষার্থীরা, আমরা ক নম্বর প্রশ্নে চলে যাই। ক নম্বর প্রশ্নে আছে, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। তাহলে সরাসরি এটা বই থেকে এসেছে। এই প্রশ্নটা সরাসরি বই থেকে আসে, ক নম্বর প্রশ্ন। এবং এই ক নম্বর প্রশ্নে কিন্তু বানান ভুল করলে চলবে না। সবার মনে রাখতে হবে, যদি বানান ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষক নাম্বার দিবে না। তাহলে আমাদেরকে নির্ভুল লিখতে হবে, যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? 3 জন ইহুদিকে। কে পরীক্ষা করেছিলেন? স্বর্গীয় দূত। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? এটি একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর। এ প্রশ্নে আমরা ছোট ছোট 2টি প্যারায় লিখব। কমপক্ষে প্রথম লাইনটা 2 লাইন এবং দ্বিতীয় প্যারাটা 3 লাইন হতে হবে। এর বেশি বড় করা কোনো দরকার নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এক নাম্বার দেখে ওই নাম্বারে চিন্তা করে আমাদেরকে প্রশ্ন উত্তরটা লিখতে হবে। আমরা যদি একটা 2 নম্বরের প্রশ্ন উত্তর অনেক বড় করে লিখি, এতে আমাদের সময় অপচয় হবে এবং সঠিক লেখার থেকেও আমাদেরকে বাড়তি কিছু লিখতে হবে, যেটা কোনো কাজেই আসবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, 2টো ছোট ছোট প্যারায় এই 5 লাইনের ভিতরেই আমাদেরকে এই উত্তরটা শেষ করে দিতে হবে। এটি হচ্ছে একটা অনুধাবনমূলক প্রশ্ন, যেটা বইয়ে সরাসরি দেওয়া থাকে। তো স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? স্বর্গীয় দূত মানুষকে পরীক্ষা করার জন্য নিজের পরিচয় গোপন করে মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। কারণ স্বর্গীয় দূত যদি নিজের পরিচয়টা দিয়ে দিতেন তাহলে সে সঠিকভাবে সেই ফলাফলটা পেত না, মানুষ তাকে চিনে ফেলতো। তাই স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহ দূত বা আমরা ফেরেশতাকে বোঝানো হয়েছে। স্বর্গীয় দূত 3 জন মানুষকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, তাই মানুষের রূপ ধারণ করে এসেছিলেন, যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারেন। যদি আসল পরিচয় জেনে যান তাহলে মানুষ ফেরেশতাকে চিনে ফেলবে, তাই সঠিক রূপটা আর জানা যাবে না। এবং মানুষ যাতে নিজের ভাগ্যটা এবং তার সত্যটা বেরিয়ে আসে, তার জন্যই সে তার ছদ্মবেশটা ধারণ করেছিল। এবার শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্ন আছে, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। কালাম ও আবুল, আমরা এখানে যে 3টা চরিত্র আমরা দেখেছি, উদ্দীপকের প্রথম লাইনে আছে কালাম, আবুল ও হাফিজ। এরা একই গ্রামে বাস করে। ঠিক ওই 3 জন ইহুদিও ছিল, একজন ধবল, একজন টাকলা ও একজন অন্ধ। ঠিক এইখানেও আমরা 3 জন ব্যক্তিকে দেখতে পাই। তো 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি, এটা প্রয়োগমূলক। প্রথমে একটা ভূমিকা দিতে হবে যে আমি যে গল্পের উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পের মিল রেখে নিম্নে কিছু অংশ তুলে ধরলাম। তারপরে এই ভূমিকার পরে আমরা নিচে মাঝখানের প্যারায় চলে যাব। সেখানে আমাকে সততার পুরস্কার মূল গল্প থেকে কিছু অংশ দিতে হবে এবং নিচে আমাকে উদ্দীপকের প্রশ্নের অংশটা দিতে হবে। এই প্রশ্নের সাথে উদ্দীপকের মিল আছে, তাহলে আমাকে 3টি প্যারায় এই প্রয়োগমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা এবার একটু আলোচনা করি। কালাম ও আবুল ঠিক ধবল রোগী ও টাকলা, এই 2 জন আমরা দেখতে পাই যে ধবল সে কুষ্ঠ রোগে ছিল, তার সারা শরীর সাদা সাদা ছিল। তো সে সাদা অংশ নিয়ে মানুষের মাঝে গেলে তার অনেক লজ্জা হতো, মানুষ তাকে ঘৃণা করত। এই জন্য সে ফেরেশতা রূপী স্বর্গীয় দূতকে বলেছিলেন যে আমি যদি সুস্থ হয়ে যেতাম, আমার ভিতর যদি আমার শরীরে রোগটা না থাকতো, তাহলে আমি ভালো মানে মানুষের কাছে একটু ভালো মানুষ হিসেবে বা মানুষের কাছাকাছি যেতে পারতাম। এবং তারপর সে কি চাইলো, একটি উট চাইলো। তাকে উট দিয়ে তার ভাগ্য ফেরানোর জন্য ফেরেশতা ব্যবস্থা করে দিলেন। ঠিক
এখানে দেখতে পাই যে কালাম, হাজী মকবুল হচ্ছে সে মানুষরূপী ফেরেশতার চরিত্রটি এখানে দেওয়া হয়েছে হাজী মকবুল। হাজী মকবুল তার জাকাতের টাকা দিয়ে, আমরা সাধারণত আমাদের সমাজে জাকাত যে মানুষ দেয় তখন দেখি যে একজন মানুষকে পরিপূর্ণ স্বাবলম্বী করে তোলার জন্য জাকাতের টাকাই একজনের যথেষ্ট, এবং কেউ যদি তার জাকাতের টাকা দিয়ে একজনকে স্বাবলম্বী করে দেয় তাহলে আমাদের এই পৃথিবীতে কোনো দরিদ্র বলে কেউ থাকতো না। তো হাজী মকবুল সাহেব সে জাকাতের টাকা দিয়ে সে আবুলকে দিয়েছে একটা রিক্সা আর কালামকে দিয়েছে একটি ভ্যান গাড়ি। আবুল রিক্সা চালিয়ে সারাদিন যা টাকা পেত তা দিয়ে তার ভালো দিনকাল চলে যেত, আর কালাম ভ্যান গাড়ি চালিয়ে তার সে ভ্যান গাড়ির টাকা দিয়ে তার সংসার চলতো। তো দুজন এখানে স্বাবলম্বী হয়ে গেছে। ঠিক ওইখানে আমরা দেখি যে ধবল রোগী উট থেকে অনেকগুলো উট হয়েছে, তার অবস্থা আগের মতো নেই, তার অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছে। তো ঠিক আমাকে সততার গল্পের এই অংশটুকু, যে ধবল রোগী এবং যে টাকলা, তার অংশটুকু আমাকে দিয়ে বর্ণনা দিয়ে, এবং তার পাশাপাশি কালাম ও আবুল, যেমন আবুল পেয়েছে রিক্সা, রিক্সা চালিয়ে তার দিন অতিবাহিত করত এবং তার সংসার চলতো, আর কালাম ভ্যান গাড়ি চালিয়ে যে টাকা পয়সা পেত তার সংসার সে টাকায় চলতো। তো এই দুজনের পাশাপাশি আমরা উদ্দীপক, এবং প্রথমে দিব আমরা সততার গল্পের পুরস্কার, যে সততার পুরস্কারের অংশটা দিব দুইজন রোগীর, তারপরে আমরা দিব উদ্দীপকের কালাম এবং আবুলের অংশ। তাহলে এই দুইটা অংশ আমরা মাঝখানে রাখবো এবং পরিশেষে আমরা বলবো যে যে দিকটি এখানে প্রতিফলিত হয়েছে, যেটা প্রশ্নে বলা হয়েছে, যে প্রশ্নের যে এই গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ দুজন রোগী সুস্থ হয়ে তার ব্যবসা বাণিজ্য দিয়ে ভালো অবস্থায় এসেছেন, আর এখানে আমরা দেখতেছি দুজন ব্যক্তি তার হাজী মকবুল সাহেবের অর্থ, জাকাতের অর্থ দিয়ে তারা যে রিক্সা এবং ভ্যান গাড়ি কিনেছেন তা দিয়েও তারা খুব ভালোভাবে দিনকাল কাটতেছে। তো এই অংশটাই আমরা এখানে প্রতিফলিত করা হলো, এবং এই অংশটা দিয়ে আমরা দেখতে পাই যে উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পের অনেকটা মিল রয়েছে। এবং তার পরিশেষে তোমরা দিয়ে দিবা যে আবুল ও কালামের মাঝে, এবং আমরা দেখতে পাই যে ধবল রোগী ও টাকলা রোগীর মাঝে আমরা আগের যে অবস্থা ছিল এখন আর সে অবস্থা নেই, তারা সবাই স্বাবলম্বী হয়ে গেছে। এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। আমি এই প্রশ্নটার যে উত্তরটা তোমাদেরকে বলেছি তা আমরা গল্পের ভিতর থেকে নিয়েছি, এবং বাকিটা আমরা গল্পের সাথে মিল রেখে তারপর বলেছি। ঠিক তোমরা যদি এইভাবে মিল রেখে লিখতে পারো তাহলে পরীক্ষক তোমাদেরকে সম্পূর্ণ নাম্বার দিয়ে দিবে। আর নিজের মানে খুব বেশি কিছু লেখার দরকার নেই এবং অতিরিক্ত বাড়িয়ে লেখারও দরকার নেই। আমরা বাংলা মানেই যে অনেক অনেক লিখতে হবে তা কিন্তু নয়। আমরা এখানে যা চেয়েছে আমরা তা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা মূল কথাটা নিয়ে আসব। মূল কথা যদি থাকে তাহলে আমাকে পরীক্ষক ভালো নাম্বার দিবে। এবার আমরা চলে যাই ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে আছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নতে, ঘ নম্বর প্রশ্নে আমরা 4 নাম্বার এখানে মার্ক করে থাকি। তো এই 4 নাম্বারের জন্য আমাদেরকে 4টা প্যারা লিখতে হবে। প্রথম প্যারা 2 লাইন, দ্বিতীয় প্যারায় তুমি সর্বোচ্চ 3 লাইন বা 4 লাইন দিতে পারো, তারপর তৃতীয় প্যারায় 4-5 লাইন, এবং চতুর্থ প্যারায় উপসংহার যতটুকু দেওয়া যায় অতটুকু দিয়ে 3-4 লাইনে শেষ করে দিতে পারো। কারণ আমরা সৃজনশীল 4টা অংশে, ক খ গ ঘ, এই 4টা অংশে আমরা দেখি যে অনেকগুলো লিখতে হয়। এত লেখার প্রয়োজন নেই, আমাদের মূল কথা চলে লিখলে এবং মূল কথাটা আমাদেরকে যা চেয়েছে তা লিখলে কিন্তু আমরা মোটামুটি ভালো মার্কস পেয়ে যাব, ভালো নাম্বার পেয়ে যাব। তাহলে ঘ নম্বর প্রশ্নে চেয়েছে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। এই প্রশ্নের আলোকে আমি বলতে পারি যে সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। আমরা হাফিজ যে চরিত্র, ঠিক আমরা দেখতে পাই সততার পুরস্কার গল্পের আমাদের অন্ধ ব্যক্তি, একই চরিত্রের ব্যক্তি। তো একই চরিত্রের যে ব্যক্তি
তা আমরা দেখি যে অন্ধ চরিত্র ব্যক্তিটা যখন আল্লাহর দেওয়া যে নিয়ামত সে স্বীকার করে নিয়েছে, সেটা হচ্ছে যে যখন বাণিজ্য করার জন্য বণিক তার কাছে ব্যবসার মানে টাকা পয়সা সব সর্বশান্ত হয়ে তার কাছে আসে, যখন তাকে জানায় যে আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছে, তোমার চোখ ভালো করে দিয়েছে এবং তোমাকে ছাগল দিয়েছে, তোমার অর্থ অনেক বেড়েছে এবং তোমার আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে, তুমি একসময় কি ছিলে এখন তুমি ধনী হয়েছো, তুমি আমির হয়েছো। তো এই কথা শোনার পর অন্ধ ব্যক্তির ভিতরে যে আবেগটা আসলো যে হ্যাঁ, আমার তো কিছুই ছিল না, আমি একসময় অন্ধ ছিলাম, আমার চোখ ভালো হয়ে গেছে এবং আমি ছাগল থেকে অনেকগুলো ছাগলের মালিক হয়ে গেছি, এখন আমার কোনো অর্থ কষ্ট নেই। তো সে বণিককে বলল যে ঠিক আছে, আপনার যা লাগে, খোদার কসম লাগে, আপনি সব নিয়ে যান, আমি কোনো কিছুই চাই না, আমার আপনার যতটুকু দরকার তা নিয়ে আপনি আমাকে আল্লাহর কাছে যে আমি কৃতজ্ঞ এটার অবস্থা আপনি আমাকে নিয়ে আমাকে তারপর সেটার পুরস্কার আমাকে পেতে দেন। তো এটা দেখে ফেরেশতা খুব খুশি হয়ে গেল। তখন ফেরেশতা বলল, তোমার জিনিস তোমারই থাক, আসলে আমি কিছু নিতে আসিনি, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এবং পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি তোমার এই যে তুমি স্বীকার করেছো নিয়ামত পেয়ে, এই জিনিসটাই আল্লাহ খুব খুশি হয়েছেন, এটার জন্য তুমি আবার খুব ভালো অবস্থায় ফিরে আছো এবং ফিরে এই অবস্থায় থাকবে। ঠিক হাফিজের কাজের মধ্যে আমরা দেখি যে তাকে একটা সেলাই মেশিন দেওয়া হয়েছে, হাজী মকবুল সাহেব তাকে একটি সেলাই মেশিন দিয়েছেন এবং সে সেলাই মেশিনে কাজ করে কাপড় সেলাই করে সে খুব অর্থবিত্ততার হয়েছে এবং সে খুব ভালোভাবে চলছে। তো যখন হাজী সাহেব তাদেরকে পরীক্ষা করার জন্য ওই দুজনের কাছে প্রথম যে গেল, তারা তাকে তার সাহায্য না করার জন্য না করে তাকে ফেরত দিল। আর তৃতীয় যে তার কাছে আবুল কালাম, তার কাছে সে আসলো এবং হাফিজের কাছে আসলো। আবুল কালাম তাকে সাহায্য করলো না, কিন্তু তারপর দেখছি আমরা হাফিজের কাছে আসলো। আসার পরে হাফিজ ভিক্ষুককে বিনা পয়সায় তার জামাটা সেলাই করে দিলেন। তাহলে ভিক্ষুক তার কাছে এসে সে যে যতটা তারপর এতে এই আন্তরিকতা দেখিয়েছে, সে আন্তরিকতা পেয়ে সে খুব খুশি হলো এবং বলল যে তোমার প্রতি হাজী সাহেব খুবই খুশি হবেন, কারণ সে তোমাকে যা দিয়েছে এবং সে বলেছিল যে আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমরা সাধ্যমতো গরিব মানুষের উপকার করবে। এই কথাটা কিন্তু হাজী সাহেব সবাইকে বলে দিয়েছিল। তা ওই দুজন আবুল এবং কালাম তাকে কোনো সাহায্য করেনি, কিন্তু হাফিজ তাকে সাহায্য করেছে। তো হাফিজের সাহায্য পেয়ে ভিক্ষু খুব খুশি হলেন এবং সে হাজী সাহেবেরও সার্থকতা যে আমি যাকে যা দিয়েছি, দুইজন অস্বীকার করলেও হাফিজ সেটা অস্বীকার করেনি, তার প্রতি সে খুশি হলো। তো মূল গল্প থেকে আমরা যেটা দেখতে পাই যে সততার পুরস্কারও আমরা দেখলাম যে অন্ধ ব্যক্তির উপর ফেরেশতা খুশি হলেন এবং আল্লাহ তার প্রতি খুবই খুশি হলেন এবং সে অন্ধ ব্যক্তির সাথে হাফিজের একটা মিল আছে এখানে। তো মূল শিক্ষা সেটা হচ্ছে যে ঈমান এবং সততা থাকবে যার মধ্যে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাবেন। সেখানে হাফিজের প্রতিও আমরা দেখতে পাই যে হাজী সাহেব খুশি হয়েছেন এবং ভিক্ষুক তার সাহায্য চেয়ে সাহায্য পেয়েছেন। ঠিক অন্ধ ব্যক্তির কাছেও বণিক সাহায্য চেয়ে সাহায্য পেয়েছেন। তার মানে কি, হাফিজ এবং অন্ধ ব্যক্তি দুজনই সফল ব্যক্তি, দুজনই সাহায্য করে তারা আল্লাহর পুরস্কার পেয়েছেন। এই মূল শিক্ষা থেকে আমরা এই দুজনের চরিত্রের সাথে একটা মিল দেখতে পাই। তাহলে তোমরা এভাবেই বর্ণনা দিয়ে তোমরা 4টা অংশে এই সৃজনশীলের এই ঘ নম্বর প্রশ্নটা লিখবে। তাহলে তোমাদের ক 1 নম্বর, খ 2 নম্বর, গ 3 নম্বর এবং ঘয়ে 4 নম্বর। তোমরা তোমাদের উচ্চতর দক্ষতা প্রয়োগ করে তোমরা এই সৃজনশীল অংশগুলো লিখবে। আমি যদি তোমাদেরকে আজকে এই সৃজনশীলটা বাড়ির কাজ দেই, তাহলে আমি মনে করব শিক্ষকরা তোমাদের খাতা দেখে বুঝতে পারবে যে তোমরা ক্লাসগুলি করে কতটুকু উপকৃত হয়েছো। তাহলে বোর্ডে আমি এই উদ্দীপকের 4টা প্রশ্ন তুলে দিলাম, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। আর প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে চেয়েছি, 1 নম্বরের জন্য ঠিক 1 লাইন, আর 2 নম্বর 2টা প্যারায় থাকবে 2 লাইন আর 3 লাইন, আর যেটা গ নম্বর প্রশ্ন, সেই গ নম্বর প্রশ্নে 3টা প্যারায় থাকবে
আর ঘ নম্বর প্রশ্নে 4টা প্যারায় থাকবে। এই প্যারাগুলি তোমরা সাজাবে পাঠ পরিচিতি, মূল গল্প থেকে, মূল গল্পের সাথে মিল রেখে, উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হবে। যদি এভাবে লিখো তাহলে আমি আশা করব তোমরা সৃজনশীলে অনেক ভালো ভালো নাম্বার পাবে। আর তোমাদের আজকের ক্লাসে আমি যতটুকু বুঝিয়েছি আমি আশা করি তোমরা সৃজনশীল অংশে ভালো করবে। আর প্রতিটা ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবে। আমি মনে করি যে এই ক্লাসগুলি তোমাদেরকে উপকৃত করবে। তো ছাত্রীরা তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে সবাই ক্লাস করে আমাদেরকে সফল করো, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই কোয়ারেন্টাইনে বাসায় বসে সবাই সংসদ বাংলাদেশ টেলিভিশন এবং কিশোর বাতায়ন ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো করছো এবং অনেক বেশি উপকৃত হচ্ছ। সেই প্রত্যাশা রেখে সবাইকে আজকে তোমাদের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। এই ক্লাসটি শুরু করার আগে চলো আমরা কিছু ছবি দেখে আসি। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ বাংলাদেশ গেজেট। তোমরা জানো যে গেজেট হচ্ছে একটি সরকারি বিজ্ঞপ্তি। যখন সরকারি কোনো নির্দেশনা হয় সেটি গেজেট আকারে প্রকাশ করা হয় এবং আমাদের বাংলাদেশের পবিত্র মহান সংবিধান তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে এই যে তুমি সি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ হচ্ছে পাইরেসি নামে অনেক বড় একটা ওয়ার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই তিনটি ছবি দেখে ইতিমধ্যে তুমি হয়তো ধরে ফেলেছ আজকের ক্লাসের টপিক কি। আমাদের আজকের ক্লাসের টপিক তোমাদের সপ্তম শ্রেণীর। আমি আবারও বড় মতো বইটি দেখাই যাতে করে তোমরা অনেক বেশি করে কানেক্ট হতে পারো। এই বইটি হাতে নিবা সবাই এবং আমার সাথে সাথে আমি যেভাবে পড়াবো সেভাবে সাথে সাথে একবার করে কানেক্ট করে নিবা। তো সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নিরাপদ ও নৈতিক ব্যবহার আজকে আমরা আলোচনা করব। এই বইয়ের একেবারে শেষ টপিক, যেখানে পাঠ 23 থেকে 26 পর্যন্ত। সেখানে কি কি আছে? সেখানে আছে কপিরাইট, নৈতিকতা ও প্লেজারিজম, রাইট? তাহলে আজকের ক্লাসে আমরা একেবারে খুব ভালো করে কপিরাইট কি, নৈতিকতা কি, প্লেজারিজম কি, এই জিনিসগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করব, রাইট? তাহলে আমাদের আজকের টপিক ইতিমধ্যে বুঝে গিয়েছো, সেটি হচ্ছে কপিরাইট। আমরা প্রথমে কপিরাইট নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেখতে পাচ্ছ জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের ছবি দেখতে পাচ্ছ। কি করেন? একজন লেখক একটি বই লেখেন। তোমরা জানো এই যে বইটা লেখেন, খেয়াল করে দেখবা, তিনি হচ্ছে শ্রম ব্যবহার করেন, মেধা ব্যবহার করেন, সময় ব্যবহার করেন, চিন্তা করেন এবং সব মিলে ফাইনালি একটি বই হয়। এই কথাটা কেন বললাম জানো? এই কথাটা বললো এরকম, পৃথিবীতে সম্পদ দুই ধরনের, গাড়ি, বাড়ি, জমি জমা, টেলিভিশন, এই যে তোমার মোবাইল ফোন, কাপড় চোপড় বা আশেপাশে যা দেখছো ফার্নিচার, এগুলো এক ধরনের সম্পদ, তাই না? এগুলো এক ধরনের মূল্য আছে, অর্থনৈতিক মূল্য আছে। আর এই জিনিসগুলো যারা তৈরি করেন তাদেরকে আমরা মূল্য দিয়েই কিন্তু সেগুলো আমরা কিনি।
কিন্তু তোমরা খেয়াল করে দেখো, পৃথিবীতে শুধুমাত্র আমাদের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পরেও আরো একটি জিনিস লাগে, সেটি হচ্ছে বিনোদন, তাই না? নলেজকে, জ্ঞানকে অনেক বেশি বিকশিত করার জন্য বিনোদন আমাদের লাগে। আর আমরা এই বিনোদন এবং আমাদের জ্ঞান অর্জন আমরা কিন্তু করতে পারি বিভিন্ন রকমের বই পড়ে। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো তো, একজন লেখক যখন তিনি বই লেখেন, ওনার তো কাজ হচ্ছে বই লেখা। উনি অনেক সময় চিন্তা করে, অন্যের বই পড়ে, জ্ঞান অর্জন করে, মেধা ব্যবহার করে, সময় ব্যবহার করে, এবং সবকিছু, পৃষ্ঠা, কাগজ, কলম, এগুলো সবকিছু ব্যবহার করে একটি লেখা যখন লেখেন, তখন তার এটি একটি সৃজনশীল কর্ম হয়। এই সৃজনশীল কর্ম যখন তৈরি হয়, খেয়াল করে দেখো, ওনারও তো এখান থেকে অর্থপ্রাপ্তির ব্যবস্থা থাকতে হয়, তাই না? ওকে, তাহলে বলছে এখানে যে বই বিক্রির উপর লেখক লভ্যাংশের একটি অংশ পেয়ে থাকেন, তাকে রয়্যালিটি বাবদ বলা হয়। ওকে, তার মানে আমরা এই ক্লাসটি শেষে যে জিনিসগুলো আমরা শিখবো আজকে একদম টোটালি এখন বলছি, সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো। মানে আমাদের সম্পদ তো অনেক ধরনের আছে, এর মধ্যে এক ধরনের সম্পদ হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো কি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কপিরাইট সম্পর্কে বর্ণনা করব, কপিরাইটের আইন ব্যাখ্যা করতে পারবো এবং মুক্ত দর্শন বিশ্লেষণ করতে পারবো। এছাড়াও নৈতিকতা ও প্লেজারিজম সম্পর্কে তো জানবই। তাহলে দেখো, পাইরেসি কি? তোমাদের যদি এক কথায় কখনো কেউ তোমাদের জিজ্ঞেস করে পাইরেসি কি, সেটা হচ্ছে একজনের সৃজনশীল বা বুদ্ধিবৃত্তিক কাজ বা সৃষ্টিকর্মের অনুমতি ছাড়া কপি, পুনরুৎপাদন, অবৈধ ব্যবহার করাকে পাইরেসি বলে। ভেরি সিম্পল, এক কথা জেনে গেল কিন্তু, যে তুমি আজকে কোনো একটি কবিতা লিখলা, মনে করো তোমার স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার জন্য কোনো একটি গল্প বা প্রবন্ধ, বা তুমি মনে করো একটি গান বা ছড়া বা কৌতুক তুমি নিজের থেকে তৈরি করেছো, সেটি লিখেছো, তোমার স্কুলের ম্যাগাজিনে ছাপা হয়েছে। হুবহু অন্য কেউ তোমার সেই স্কুলের ম্যাগাজিন থেকে তোমার লেখাটি নকল করে, কপি করে অন্য কোনো স্কুলের ম্যাগাজিনে ছাপিয়ে দিল, সেখানে কি হলো? সেখানে এই লেখকটির, মানে এই কাজটির যে মূল সৃষ্টিশীল মানুষ তুমি, সেটা কিন্তু মানুষ জানলো না। মানুষ কিন্তু শুধু টাকা পয়সার জন্য কাজ করে না, নেম, ফেম, খ্যাতি, সেটাও কিন্তু আরেক ধরনের বড় ব্যাপার। তাহলে তুমি মনে করো সৃজনশীল বা বুদ্ধিভিত্তিক কাজ, তুমি ওনার যেটাকে বলে সৃষ্টিশীল যে ব্যক্তি, তার নাম, তার অনুমতি ব্যতী রেখে যখন তুমি এটা ব্যবহার করবা, সেখানে কিন্তু তুমি এই কপিরাইটের আওতায় পড়ে যাবা। কপি মানে একটা প্রতিলিপি, রাইট মানে অধিকার, আইন। এই প্রতিলিপি, এই সৃষ্টিকর্মের একমাত্র মালিক তুমি। পরবর্তীতে এটাকে ব্যবহার করা, পুনরুৎপাদন করা, তোমার পুনর্মুদ্রণ করা, এখান থেকে লাভবান হওয়া, সবকিছু তোমার অধিকার এখানে। আর এই অধিকারটি যখন তোমার কেউ খর্ব করে, তখন সেটা হয় তুমি পাইরেসির শিকার হয়ে যাবা, রাইট? তারপরে দেখো পাইরেটেড কপি কি। এই যে কথা বলেছিলাম একটু আগে পাইরেসি, এখন আসে পাইরেটেড কপি। সেটা হচ্ছে যখন কোনো সৃজনশীল কর্মের কপি রাইট আইন ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয়, তখন তাকে পাইরেটেড কপি বলে। খুব সহজে তোমাকে একটু বুঝিয়ে বলি। অনেক কষ্ট করে তুমি একটি বই লিখেছো, বাজারে বইটি খুব চলছে, অনেক মানুষ কিনছে, তুমি অনেক বেশি লাভবান হচ্ছ, তোমার দিকে চারিদিকে তোমার নেম ফেম ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে কোনো এক ব্যক্তি তোমার অনুমতি না নিয়ে তোমার বইটি হুবহু প্রিন্ট করে ফেললো এবং বাজারে বিক্রি করা শুরু করলো। এতে কি হলো? মানুষজন যারা কিনছে তোমার সেই বইটি, তারা কিন্তু তোমাকে কোনো রকম লভ্যাংশ দিচ্ছে না, তাই না? তার মানে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছ। আর যে মানুষগুলো কিনছে, তারা কিন্তু এগুলো পাইরেটেড কপি কিনছে। আমরা সবাই জানি আমাদের কম্পিউটারের যে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনতে হয়, তোমরা জানো। আমরা একটু পরে বলবো বুদ্ধিবৃত্তিক কাজগুলো কি কি, তার আগে একটু বলে নেই। আমরা যে কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, তোমরা জেনে হয়তো আশ্চর্যিত হবে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি। অরিজিনাল ভার্সন কিন্তু আমরা এখনো কিনি না। তবে হ্যাঁ, আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এইটা অনেকাংশে বৈধ। কিন্তু যখন তোমার এই চাহিদাগুলো মিটে যাবে, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই অরিজিনাল লাইসেন্সড ভার্সন সফটওয়্যার কিন্তু কিনতে হবে। এটি কিন্তু তুমি আগে থেকে জেনে রাখো। তাহলে পাইরেট কপি বুঝলাম। এখন এই যে পাইরেসি তৈরি হয়েছে, শুরু হয়েছে, এই পাইরেসি কবে থেকে শুরু হয়েছে তুমি জানো? ঠিক দেখো, এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো? মুদ্রণ যন্ত্র, রাইট? মানে কোনো কিছু আমরা যখন ছাপাই, ছাপাকে কি বলে বলতো? ছাপাকে বলে মুদ্রণ, তাই না? মুদ্রণ করি আমরা, ছাপাই, মুদ্রিত করি। এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর থেকেই বই কপি হয়ে গিয়েছে। এর আগে মানুষ লিখে লিখে বই তোমার কপি তৈরি করতো। এরপরে যখন এই ছাপাখানা তৈরি হলো, ছাপাখানার মাধ্যমে
মানুষ কিন্তু মনে করে প্রথম যে পাইরেটেড হওয়া বা পাইরেসি হওয়া বা কপিরাইট আইন ভঙ্গ হওয়া তৈরি হয় তখন থেকে। ওকে, এটা 1040 খ্রিস্টাব্দের দিকে চীনে প্রথম মুদ্রণ যন্ত্র এবং 1800 সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করা হয়। তাহলে মুদ্রণ যন্ত্র কি, কবে এটা আবিষ্কার হয়েছে, এটা সম্পর্কে তুমি জানতে পারলাম। এরপরে আসো কপিরাইট। আমরা যেটা বলেছিলাম, কোনো একজন লোক একটি বইয়ের অনুমতি ছাড়া, তোমার মনে করো যে অনুমতি না নিয়ে বইটা সংগ্রহ করে মুদ্রণ যন্ত্রে হুবহু ছাপিয়ে বাজারে বিক্রি করে দিল, তখন লেখক এবং মূল প্রকাশক রয়্যালিটি বা লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে। তোমাদেরকে রয়্যালিটি সম্পর্কে বলেছিলাম, কোন একটি সৃষ্টিকর্ম থেকে মূল লেখক বা যে প্রকাশক যে অর্থ পায় সেটাকে বলে রয়্যালিটি, রাইট? সেই রয়্যালিটি থেকে তোমার বঞ্চিত হয়। তাহলে এগুলো যেন না হয়, অর্থাৎ আজকের ক্লাসের পরে তুমি একটি জিনিস জেনে যাবা, তুমি এখন থেকে গল্প লিখবা, তুমি এখন থেকে গান লিখবা, তুমি এখন থেকে কবিতা লিখবা। এগুলো লিখে কিভাবে, কি ব্যবস্থা নিলে তোমার এই লেখাগুলো কেউ নকল করতে পারবে না, কেউ মানে তোমার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না, বা অনুমতি ছাড়া ব্যবহার করতে হলেও কি কি প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু তুমি জানতে পারবে, রাইট? তাহলে দেখো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা কপিরাইট সম্পর্কে জানতে পারছি। ওকে, এবার আসো কপিরাইট আইন। এই যে দেখো, তার মানে তোমার লেখা, ওই যে যেটা বলেছিলাম যে কি করলে তুমি কখনোই এগুলো থেকে বঞ্চিত হবে না সেটা জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে লেখকদের অধিকার সংরক্ষণ করার জন্য সর্বপ্রথম, খেয়াল করে দেখো, 1662 সালে কপিরাইট আইন যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হয়। এই তো বেশ কিছুদিন, কয়েক বছর আগে, তাই না? 1662 সালে এই সময়ে কপিরাইট আইন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাশ করা হয়। বর্তমানে যেসব দেশে এই আইন আছে সেসব দেশে সৃজনশীল কাজের কপিরাইট স্রষ্টার মৃত্যুর পরেও বলবৎ থাকে। কি অবস্থাকে দেখো তো একটা জিনিস চিন্তা করে। তুমি একজন, মানে তোমার কথা দিয়েই বলি, একজন মানুষ মনে করো পৃথিবীতে নাই, তুমি একটা সৃষ্টিশীল কর্ম করেছো, এরপরে হয়তো আমাদের চিরন্তন সত্য যেটা মরে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার পরেও সেখান থেকে আমি বেনিফিট হব, লাভবান হব কিভাবে জানো? তুমি যখন কোনো সৃষ্টিশীল কর্ম করবা, সেই সৃষ্টিশীল কর্ম যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু তুমি লাভবান হবা। তাহলে এই যে দেখো কপিরাইট, এই সাইনটা আর এই রাইটটা রিজার্ভ, অর্থাৎ যখন কোনো একটি বইয়ের মধ্যে এই ধরনের এই কপিরাইট আইনের এই সাইনটি থাকবে, তখন বোঝা যাবে যে এইটি একটি রেজিস্টার্ড বুক, এই বইটি, এই গানটি, এই কবিতাটি, এইটি রেজিস্ট্রেশন করা আছে কপিরাইট আইনে। অর্থাৎ কেউ যদি ওই মূল লেখকের বা মূল প্রকাশকের পারমিশন ছাড়া ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হবে, তাই না? তার মানে যে সকল বইয়ে এগুলো থাকবে সেগুলো করা যাবে না। সাধারণত কোন লেখক, শিল্পী বা নাট্যকারের মৃত্যুর পর 50 থেকে 70 বছর পর্যন্ত বলবৎ থাকে। তবে হ্যাঁ, আমাদের দেশে কিন্তু কপিরাইট আইন 60 বছর। এই যে বলা আছে দেখো, বাংলাদেশ কপিরাইট আইনে, কপিরাইট আইন 2000, তার মানে দেখো আমেরিকায় 1962 সালে, আর আমাদের বাংলাদেশে কিন্তু 2000 সালে কপিরাইট আইন হয়। সেখানে বলা হয়েছে একজন লেখক, নাট্যকার, ছড়াকার, গল্পকার বা কবি তার সৃষ্টিশীল কর্মের জন্য 60 বছর পর্যন্ত সেখান থেকে মুনাফা বা রয়্যালিটি পেতে পারেন। তাহলে আমরা বুঝে গেলাম কত গুরুত্বপূর্ণ একটি আইন বা কত গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে, যেটি জানলে তুমিও কিন্তু এখন থেকে সৃষ্টিশীল কর্মে আরো বেশি উৎসাহিত হয়ে যাবা। তাহলে হ্যাঁ, আরেকটি কথা জানিয়ে রাখি, কোন কোন দেশে কিন্তু এটি 100 বছর পর্যন্ত হয়। আমাদের দেশে 60 বছর, কোথাও সাধারণত 50 থেকে 70 বছর, আর কোন কোন দেশে 100 বছর পর্যন্ত এই রয়্যালিটি থাকে। তাহলে আমরা কপিরাইট বুঝে গেলাম। এখন কপিরাইট আইন বলবৎ থাকার সময়কাল তো বললাম, সেটা তুমি অলরেডি দেখেছো। এই যে এরকম কপিরাইট ল থাকবে, এর মাধ্যমে তুমি এটা দেখতে পারবা, রাইট? তারপরে দেখো কপিরাইট আইনের আওতাধীন অন্যান্য বুদ্ধিভিত্তিক সম্পদগুলো কি কি, রাইট? এই বিভিন্ন ধরনের আবিষ্কার। দেখো এই কপিরাইট আইন যদি না থাকতো, মানুষ যদি সবসময় তোমার মনে করো অবহেলার শিকার হতো বা এখান থেকে কোনো রকম বেনিফিটেড না হতো, তাহলে কিন্তু কোনো মানুষই কোনো সৃষ্টিশীল কোনো কিছু সৃষ্টি করতো না। তার মানে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন প্রোগ্রাম, এই যে কম্পিউটারে আমরা যে সফটওয়্যার বানাই, গেম বানাই, বিভিন্ন ধরনের অ্যানিমেশন জিনিসগুলো তৈরি করি, ছবি এডিট করো, এগুলোতেও কিন্তু তোমার মনে করো একটা কপিরাইট আইন রয়েছে। অর্থাৎ যে গেমসগুলো, এগুলো বুদ্ধি তোমার ব্যবহার করে কাজ করতে হয়।
সেখানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, ব্যবসার মার্কা বা তোমরা যেটা যে লোগো বলো, তাই না? এই লোগোটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির জন্য নির্দিষ্ট। চিত্রকর্ম, মনে করো তুমি জানো যে আমরা এই যে কত সুন্দর একটা চিত্রকর্ম তুমি যেটা করো, এই চিত্রকর্মগুলো যদি কেউ নিজের নামে চালিয়ে দেয় সেটা কিন্তু কপিরাইট আইন ভঙ্গ হবে। এবং লেখা, কোনো একটি বই লিখবা, বই লিখছো, গল্প লিখছো, কবিতা লিখছো, সেখানেও, এবং গান, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমাদের বাংলাদেশে বর্তমানে শিল্পীরা অনেক বেশি অবহেলিত থাকেন একটাই কারণ প্রথমে তারা যখন গানগুলো তৈরি করেন তারা নিজেরাও জানেন না এগুলো যে কপিরাইটে অন্তর্ভুক্ত করতে হয়, কপিরাইটে অন্তর্ভুক্ত করে না, এবং পরবর্তীতে এ থেকে কিন্তু লাভবান হয় না, এ থেকে অক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে আমরা জেনে গেলাম বুদ্ধিবৃত্তিক বা কপিরাইট আইনের আওতায় কোন কোন জিনিস পড়ে, সেগুলো তোমরা জেনে গেলাম। আমরা যেটি বলেছিলাম যে আমাদের এই গানের ক্ষেত্রে কিন্তু কপিরাইট আইন, একজন শিল্পী যদি জানে যে এই গানটি তার, এগুলোকে কপিরাইটে অন্তর্ভুক্ত করা যায়, এবং যখন বেশি অন্তর্ভুক্ত করা যায় তখন এগুলো কেউ নকল করতে পারবে না। তুমি যখন কোনো গান রচনা করবা, তোমার গানটি কেউ নকল করতে পারবে না যদি সেটা কপিরাইট আইনের অন্তর্ভুক্ত হয়। তারপরে দেখো কপিরাইট আইন সম্পর্কিত আরো অনেক কিছু তথ্য রয়েছে, এগুলো তোমরা দেখে নিবা এবং দেখে তোমরা এগুলো পড়বা। খুব ভালো করে খেয়াল রাখবা, কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু। তাহলে কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কি ইতিমধ্যে তুমি বুঝে গেছো, এখান থেকে দেখে নিবা, খুব শীঘ্র এগুলো মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষা আসবে। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সৃষ্ট কর্মের উপর মালিকানা বা সত্ত্বাধিকার দেয়। মেধাস্বত্ব সংরক্ষণ কপিরাইট আইন ব্যবহার করা হয়। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে তোমার রক্ষা করে। এখন দেখো, এই যে এখানে দেখো, আজকাল দেশ ও পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকায় ইন্টারনেট থাকে এবং অনেক জায়গায় পাঠকরা সরাসরি মন্তব্য করেন। এখন আমরা চলে আসছি নৈতিকতা ও প্লেজারিজম সম্পর্কে। তাই এরকম অনলাইনে অনেক পত্রিকা থাকে, অনেক নিউজ প্রকাশিত হয়, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেক বাজে কমেন্ট করে থাকি, বাজে মন্তব্য করে থাকি, যেটা কিন্তু এক ধরনের খুব খারাপ কাজ। তাহলে এই কাজগুলো করা যাবে না, আর এই কাজগুলো তুমি যখন করবে না তুমি অনেক নৈতিকভাবে দূরে থাকবা। আরো কিভাবে কি করা যায় এখানে তোমাদের জন্য আছে, তোমরা দেখে নেবা। এবার এখানে দেখো যে আমরা অনেক ক্ষেত্রে ভাইরাস ছড়িয়ে ফেলি, রাইট? সেই ভাইরাসের মাধ্যমে অনেক ক্ষতি করি মানুষের, সেই ক্ষতিগুলো যেন না হয় সেটাও কিন্তু খেয়াল রাখবা। নৈতিকতা এইখানে আমাদের, রাইট? এবার আসো প্লেজারিজম সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা যখন কিছুদিন পরে ইউনিভার্সিটিতে পড়বা, রাইট, দেখা যাবে যে তোমাদের অনেককে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তোমরা যেটা করো, অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য সবাই ইন্টারনেটে চলে যাও, যে খুব দ্রুত সেই নির্দিষ্ট টপিক সার্চ দাও, যে দেখো যে অ্যাসাইনমেন্ট রেডি করা আছে। তোমরা অনেকেই যেটা করো, কারো নাম উল্লেখ না করে বা এটা কার লেখা কার কি এগুলো প্রকাশ না করে নিজের নামে চালিয়ে দাও। এরকম অন্যের লেখা কোনো কবিতা, গান বা আর্টিকেল নিজের নামে চালিয়ে দেওয়াটাকে বলে প্লেজারিজম। এটা খুবই খারাপ একটি কাজ, নীতিবিরুদ্ধ একটি কাজ, রাইট? এখন মূল্যায়ন তোমাদের জন্য বলছি, কত সালে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়? খুব দ্রুত উত্তর দিবা, প্রশ্নগুলো লিখে নাও। এই উত্তরগুলো তুমি কিন্তু তোমাদের এই স্কুল খোলার পর জানাবা। আমরা বুঝে গেলাম, তাই শেষ মুহূর্তে তোমাদের জন্য একটু বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে কপিরাইট আইন কি, মুক্ত দর্শন আইন বলতে কি বুঝো, কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো, কি কি সম্পদ আমরা পাইরেটেড করে থাকি, পাইরেটেড হিসেবে দেখে থাকি, সেগুলো তোমাদের জন্য বলবা। তাই আশা করি আজকের ক্লাসের এই প্লেজারিজম, নৈতিকতা, কপিরাইট খুব ভালোভাবে বুঝেছো। আর যদি কোনো কিছু বুঝতে না পারো, তোমরা যেটা করবে, এই ক্লাসটি পরবর্তীতে আবার দেখে নিবা, বইটি পড়ে নিবা, আর আমাদের কিশোর বাতায়নে এই ক্লাসটি পরবর্তীতে আপলোড করা হবে, এবং সেখানে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারো, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমরা আছি উত্তর দেওয়ার জন্য।
দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস এখানে শেষ। কপিরাইট আইন কখনো এর জন্য ভঙ্গ করা না হয়, প্লেজিয়ারিজম করবো না, ইন্টারনেটে অনেক বেশি নৈতিক থাকবো। ভালো থাকবো সবাই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। Dear students, welcome to the English second paper class brought to you by Amar Ghare Amar School. I know that many of you are missing your classroom because you are away from your school for a long time. But it's not time to get upset because the government has brought your classroom to your home through Amar Ghare Amar School, telecasted by Sangshad Bangladesh Television. So without wasting any time, let's begin our class. What can you see in this picture? We can see that it's a picture of a stadium where a great number of spectators are around it. Let's hear a commentary at first. You have this live commentary in your book, but now I'm going to read it for you. Hello listeners, welcome to the running commentary of the annual sport meet of Bangladesh Olympic Association. I'm speaking from the Bangabandhu National Stadium, Dhaka. It's just 8 o'clock in the morning and we are expecting a grand opening of the annual event in next few minutes. As I'm standing in front of the main gate, I can see the crowd enjoying this sunny morning in the Eastern Gallery. Now, the president of Bangladesh Olympic Association is entering the ground along with the officials. The athletes are gathering in the field and they are warming up. Just now, I can see a great athlete in front of me, 2 times gold medalist Jamal Haidar. He is waving his hands to the crowd, and as you can hear, the spectators are happy to see their heroes and they are cheering so loud. Now, what can you see in this commentary? There is something that is very common. The verbs that have been underlined here have same structure. And what is that structure? In all these cases, we are seeing that at first to be verb has been used, and after that we have added ing after the verb. Now here we can see another picture. Here we can see that a great number of students are doing something. How can we make sentence out of these pictures? Let's describe. For example, in the first picture, we can see that someone is watching TV. In the second one, we can see that a girl is playing a violin. In the third one, we can see a boy reading books. On the other hand, in other pictures, we can describe as a boy is playing computer games, a student is playing football, a little boy is going to school, a boy is riding bicycle, a boy is skating, and at the last picture we can say a boy is playing badminton. I think after seeing all these pictures, you have already understood what we are going to learn today. Yes, your guess is right. We are going to learn present continuous tense in today's class.
Now, what is present continuous tense? The tense we use for this is called present continuous tense. This tense is also known as present progressive tense. By that, it means that present continuous tense can also be known as present progressive. What are we going to learn today from today's class? After learning today's lesson, we will be able to understand the uses of present continuous tense. We will be able to write sentences correctly using the correct structure of present continuous. And lastly, we will be able to ask and answer questions using present continuous tense. Now, how can we define present continuous? We use the present continuous when the action is happening at the time of speaking. For example, as a speaker, when I'm speaking now, what are the things that are going around me can be described using present continuous tense. Let's look at the examples. Please be quiet. I'm working. Let's go out now. It isn't raining anymore. I'm tired. I'm going to bed now. Where's Mary? She is having a bath. In all these examples, what we can see is the action that are being referred here is happening at the present moment. Now, in this picture, we can see that there is a straight line and there is a circle around present progressive. That means when we are speaking right at that moment, the events that are happening around it are known as present continuous. The present progressive is used for actions going on at the moment of speaking and for actions taking place only for a short period of time. That means the action that will be taken place in case of present progressive will be temporary. Now let's look at the uses of present continuous tense. Present continuous tense is used to talk about happening in a period around now. As we have seen in the previous picture, there were some events going on that are happening around now. For example, today, this week, now, at present, at this moment, this evening. In cases of all these time expressions, the tense that we are going to use is present continuous. Let's see the example. You're working hard today. Is Suzanne working this week? As I have mentioned before, if you have this kind of time expressions, you're going to use present continuous. Now let's look at the second uses. Activities at the moment of speaking, which means when we are speaking, the activities that happen right then can be described as present continuous tense. For example, I am solving a sum. The children are sleeping. I hope you have understood these two uses. Now let's see the other uses as well. The third uses of present continuous tense is it can be used for something which is changing, growing, or developing. I think the examples are going to clarify this a bit more. The children are growing up quickly. The climate is changing rapidly. Your English is improving. As you can see, the actions that are happening here, for example, growth, development, change, or improvement is a part of a continuous process. For that reason, we are using present continuous tense in here. Now the last uses. It can be used for planned future action, as in, we are starting a new course next month. So the course that will be started, it is going to happen in next month, but it is a part of a plan. For this reason, we have used present continuous tense in here.
are going to see the structure of present continuous tense that can be used in affirmative sentence, negative sentence, and interrogative sentence. So at first, the structure of affirmative sentence. When we use present continuous tense in affirmative sentence, at first we are going to start with the subject, then we are going to use the be verb, which is am, is, or are. Then we are going to use the verb. We are going to add ing after the verb, and at the end of the sentence we have the object. For example, I am working at the moment. They are looking for a job. He is waiting for you. In all these examples, we can see that the subject has been placed at the beginning. A to be verb has been followed by, verb plus ing has been added, and at the end we have used the object. For example, in case of working, what have we done? We have added ing after the main form of the verb work. In the second one, we have used ing after the verb look, and in the third one, we have used ing after the verb wait. Now, these are the structure of negative sentence that use present continuous tense. In case of negative sentence, we just have to add not after the be verb, which means the sentence will start with the subject, then the be verb am, is, or are. Then we are going to use a not, since it is referring to something as negative. Then we are going to use verb plus ing, and at the end we have the object. Now the verb that we are going to use here depends on the subject. For example, you already know that if you have first person I as a subject, we are going to use am. If you have first person plural number we as the subject, we can use are after that. In case of second person, as in you, we are going to use are after the subject, and in case of third person singular number he, she, or it, we are going to use is after the subject. For example, in these examples we can see I am not driving very fast. Here ing have been used after the main verb drive, but e has been omitted. Why is that so? In the next slide, I'm going to show you some rules how you can make no spelling mistake after using ing with the verb. In the second example, we can see they aren't watching TV. It is not working now. The children aren't playing in the garden. Look at the last example. The children aren't playing in the garden. The subject that are being used here is the children, which is third person plural number. And for that reason, we have used are after the subject. Moving on to the structure of interrogative sentence in case of using present continuous tense. In case of interrogative sentence, you know that we have to use the be verb at the beginning of the sentence, as in, are you listening? Are they coming to your party? Is it raining? Are you feeling sick? In all these examples, we can see a common structure. That is, we have used the be verb at the beginning, then we have used the subject, we have added ing after the verb, and at the end we have used the object. But what is most important thing here? Whenever you are using an interrogative sentence, do not forget to give question mark, because without the question mark, the whole sentence becomes meaningless. Now here, I'm showing you the structure of using WH question in present continuous tense. You already know what WH questions are. Words that start with WH as in who, what,
which, whose, whom are known as WH. For example, where am I going? Why is she watching? So this is the same structure that we used in interrogative sentence in case of yes/no question. We have just added the WH word at the beginning. So I think you're clear now. If you want to make a WH question, just use the WH word at the beginning of the interrogative sentence, and yes, do not forget to use the question mark. As I've mentioned before, I'm going to show you some rules that you can use for using ing at the end of the verb. For example, in the first rule, we can see that verbs that end in E drop the E, and in place of that, we are going to use ing. As in, from make, we have made making. From come, we have changed coming. From write, we have made writing. And from dance, we have turned to dancing. In all these spellings, what you can see in common? All the words have used E at the end of the verb. But when we are adding ing with that, we are deleting the E and we are adding ing in place of it. Let's look at the second rule. Verbs that end in IE, change it to YING. As in, die, lie, tie. In all these verbs, we can see IE at the end. But when we are adding ing with it, what are we doing? We are omitting the IE part and we are replacing it with YING. Now the last rule. Verbs that end in a vowel plus a consonant, double the consonant. For example, stop. In this word you can say that, in this word you can see that the letter that we have at the end is a consonant P. But the letter that have been used before the consonant is a vowel O. So you know the rule. If you have vowel plus consonant at the end of the word, then we are going to use the double form of the consonant, as in stopping. STOPPING. Likewise, we have also made double consonant in other examples, such as sitting, running, and swimming. If you follow these rules, I'm sure that you're not going to make any mistake in spelling in future. But do not forget that these are the general rules. Some exceptional rules can also happen. Now let's have a quick recap. Today we have learned that we use present continuous or progressive tense to talk about actions that are happening now, actions which are currently in progress, which might not be exactly at this moment or second, and for actions that are planned for future. We have also looked at the structures of affirmative sentence, negative sentence, interrogative sentence, and WH question. Finally, we have looked at some of the rules by which you can add ing at the end of the verb. Now it's time for homework. In the screen, I'm showing you a text that has been given in your prescribed book at page number 108. What you have to do? You have to read the text where two people are in the picture that have been described below. You have to write the verb in the bracket in the correct form and with necessary auxiliary verbs. Do not forget to do your SW. Submit it to your respective teacher after the school reopens. And the evaluation given by your teacher will be added to your continuous assessment. If you want to watch this class again, go to our Facebook page, Amar Ghore Amar School, or
watch our YouTube channel Amar Ghore Amar School. Stay home, stay safe, keep in touch. Thank you. নামটা শুনলেই